বাংলাদেশের যেই বেকার, এই বেকারদের কান্না আমরা আর দেখতে চাই না। আমরা তো কেউ মামা খালু চাচা ধরে টাকা দিয়ে আমরা তো চাকরিতে ঢুকতে চাই না, দেশের সেবা করতে চাই না। আমরা মেধার ভিত্তিতে দেশের সেবা করতে চাই। তাহলে কেন সেগুলো প্রকাশ করা হয় না? রিটেনের মার্ক কেন দ্রুত সময়ে প্রকাশ করা হয় না? ভাইবার যে মার্ক সেটা কেন প্রকাশ করা হয় না? কেন? এখানে এটা সবাই জানে, এখানে শুভঙ্করের ফাঁকি থাকে। যেই শুভঙ্করের ফাঁকি দিয়ে সুপারিশ দলীয় বিবেচনায় পছন্দের ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। এই যে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারির পরীক্ষা ফাঁস হয়েছে, এটা আপনারা জানেন না ভাই? এটা তো সারা বাংলাদেশের সবাই জানে। আমার মনে হয় আমাদের পিএসসি চেয়ারম্যান সাহেব সেখানে যারা আছে তারা ভুলে গেছে। আবেদ গঙের কাছ থেকে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে, আবেদ সাহেব জেল খাটতেছেন। তাহলে আবেদ সাহেব যদি জেলখানায় থাকে, তার শিষ্যরা কেন বাইরে? আবেদের শিষ্যরা যদি বাইরে থাকে, তাহলে আবেদ কেন জেলে থাকবে? এই শিষ্যদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাদেরকে যদি পরীক্ষা থেকে বহিষ্কার না করা হয়, তাহলে আমরা আবেদের মুক্তির জন্য আন্দোলন করব এবং পিএসসি সচিব এবং চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলন করব। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। আমরা তখন বলেছিলাম, একটা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে কোটা সংস্কার করতে হবে। 2024 সালে এসেও আমরা একই কথা বলেছি। 2024 সালে সেই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ লাভ করলো। এখন আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সংস্কার প্রস্তাবনা দেখছি, অনেকেই নির্বাচনের জন্য আলাপ করছেন, আলাপ দিচ্ছেন, কিন্তু কোনো সংস্কার প্রস্তাবনার ভিতরে আমরা পিএসসির কোনো সংস্কার প্রস্তাবনা আমরা পেলাম না। কোনো রাজনৈতিক দলকে, কোনো গ্রুপকে, গোষ্ঠীকে আমরা দেখলাম না বেকারদের এই যে চাকরির সমস্যা, চাকরির নিয়োগের যে অস্বচ্ছতা, যে জটিলতা, এগুলোকে নিয়ে তারা কোনো ধরনের কর্মসূচি দিচ্ছেন, এগুলোকে নিয়ে তারা কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, রিডিং রুম, হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসার কারণেই আজকে গণ অভ্যুত্থান হলো, তাদেরই এখন কেউ আর খবর রাখছে না। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের যেই বেকার, এই বেকারদের কান্না আমরা আর দেখতে চাই না। আমরা বিগত সময়ে দেখেছি এই যে বিসিএস, এই যে পিএসসি, সেখানে কিভাবে শুভঙ্করের ফাঁকি রেখে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। কেন আমরা প্রশ্ন রাখছি, প্রিলিমিনারির যে উত্তরপত্র সেটা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে ভাই? কাটমার্কসটা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে? আমরা তো কেউ মামা খালু চাচা ধরে টাকা দিয়ে আমরা তো চাকরিতে ঢুকতে চাই না, দেশের সেবা করতে চাই না। আমরা মেধার ভিত্তিতে দেশের সেবা করতে চাই। তাহলে কেন সেগুলো প্রকাশ করা হয় না? রিটেনের মার্ক কেন দ্রুত সময়ে প্রকাশ করা হয় না? ভাইবার যে মার্ক সেটা কেন প্রকাশ করা হয় না? কেন? এখানে এটা সবাই জানে, এখানে শুভঙ্করের ফাঁকি থাকে। যেই শুভঙ্করের ফাঁকি দিয়ে সুপারিশ দলীয় বিবেচনায় পছন্দের ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, যেন প্রশাসনে তাদের পছন্দের লোকেরা তাদের জন্য হয়ে কাজ করে। আমরা কি চাই আগামীতে এই প্রক্রিয়াটা আরো চালু থাকুক? আমরা চাই? আমরা সেটা চাই না। আমরা মনে করি দিস ইজ দ্য হাই টাইম, এখনই পিএসসি কে সংস্কার করতে হবে। রিটেনের নাম্বারপত্র তুলতে গেলে 1000 করে টাকা দিতে হয়। কেন টাকা দিয়া শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে না? তাহলে আবার কেন টাকা লাগবে? বেকারদের টাকার কি এত মজা বেকারদের কাছ থেকে টাকা খাওয়া? হ্যাঁ, আর এই যে আগে যারা বিসিএস পরীক্ষা দিতেন এত কষ্ট করে, এত পড়াশোনা করে, তারা কোনো না কোনো একটা চাকরি নিয়ে অন্তত নিজের বাড়িতে ফিরতে পারতেন, নিজের বাবা মা পরিবারের কাছে গিয়ে অন্তত বলতে পারতেন যে তোমরা এই মুরগি বেচে, ডিম বেচে, মাছ বিক্রি করে, তোমরা ধান চাল বিক্রি করে, কাজ করে আমাদেরকে যে টাকা পাঠিয়েছো, অন্তত ন্যূনতম একটা চাকরি নিয়ে তোমাদের কাছে এসেছি। এখন এই যে আওয়ামী লীগের সময় এক কালো আইন করা হয়েছে, নন ক্যাডার বিধি, যার কারণে সেই সুযোগটা এখন সংকুচিত হয়ে গেছে। আমরা বিসিএস প্রার্থী ভাইদের
পক্ষ থেকে বলতে চাই, বেকার ভাইদের পক্ষ থেকে বলতে চাই, এই বিধিটাকে বাতিল করতে হবে। এবং আমরা পাশাপাশি এটা বলতে চাই, এই যে 46তম বিসিএস এর প্রিলিমিনারির পরীক্ষা ফাঁস হয়েছে, এটা আপনারা জানেন না ভাই? এটা তো সারা বাংলাদেশের সবাই জানে। আমার মনে হয় আমাদের পিএসসি চেয়ারম্যান সাহেব সহ সেখানে যারা আছে তারা ভুলে গেছে। এরা কারা? এরা হলো সেই আবেদগং, সেই অলিয়া উলিয়ার শিষ্য, যারা আবেদগঙের কাছ থেকে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়েছে। আবেদ সাহেব জেল খাটতেছেন, তাহলে আবেদ সাহেব যদি জেলখানায় থাকে, তার শিষ্যরা কেন বাইরে? আবেদের শিষ্যরা যদি বাইরে থাকে, তাহলে আবেদ কেন জেলে থাকবে? এই শিষ্যদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাদেরকে যদি পরীক্ষা থেকে বহিষ্কার না করা হয়, তাহলে আমরা আবেদের মুক্তির জন্য আন্দোলন করব। ঠিক। এবং পিএসসি সচিব এবং চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলন করব। দেখেন, এই চোরদের সাথে আমাদের যে ভাইয়েরা আছে তারা কি পরীক্ষায় বসবে? বসবে না। আমি আমার 46তম বিসিএস এর ভাইদের উদ্দেশ্যে বলবো, চোররা যেন পরীক্ষায় বসতে না পারে। আপনারা তারা আসলে তাদেরকে পরীক্ষার কেন্দ্রের সামনে বেঁধে রাখবেন। আর এখন শিক্ষার্থীরা প্রশ্ন করতেছে, আবেদগঙের কত টাকা হয়েছে, আবেদগঙের কত শক্তি। আওয়ামী লীগের সময়ে তারা প্রশ্ন ফাঁস করে প্রশ্ন বিক্রি করলো। সেই আবেদগঙদেরকে 5 আগস্টের পরের সরকার, পরের পিএসসিও বহিষ্কার করতে পারতেছে না। পরের পিএসসিও তাদেরকে টিকানোর জন্য আরো 10,000 টিকাইলো, কিন্তু তাদেরকে বাদ দিতে পারলো না। তাহলে কত কোটি টাকা পরের পিএসসিকেও তারা খাওয়াইছে। কিসের ভয় দেখাইছে তারা পরের পিএসসিকে? এখানে একটা প্রশ্ন থেকে যায়। দেখেন, 18তে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, 24-এ এসে একটা আইনি গ্রাউন্ড তৈরি করে সেটাকে বাতিল করার কিন্তু ষড়যন্ত্র করেছে। ঠিক 46তম বিসিএস এ এই প্রশ্ন ফাঁসকারীদের সাথে বসে পরীক্ষা দিয়ে রেজাল্ট হয়ে যদি চাকরি হয়ে যায়, সামনে কি এই অশুভ চিন্তা কারো মাথায় আসতে পারে না? পরিকল্পনা সেই জায়গা থেকে যদি এটা পুরো পরীক্ষাটাই বাদ করে দেয়, তখন কি হবে? তাই আমরা মনে করি 46তম বিসিএস এর এই যে প্রক্রিয়ায় যে করাপশন হয়েছে, এটা পিএসসি থেকে এটার স্বচ্ছতম উত্তর দিতে হবে। যারা করাপশন করেছে চিহ্নিত, তারা যেন পরীক্ষায় বসতে না পারে। এবং এই পরীক্ষা নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না, আইনি কোনো জটিলতা তৈরি হবে না, এটাকেও এনশিওর করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা পরিশেষে বলতে চাই, এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে যেই রুটি রুজির আন্দোলন নিয়ে আমরা আবারও নেমেছি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা এত আন্দোলন করলাম, গণ অভ্যুত্থান করলাম, এরপরেও আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। যারা আমাদের সাথে এই আন্দোলন করেছে, একসময় এই দাবি, এই লিফলেট বিতরণ করেছে, আজকে তারা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমরা জানি না তারা কি এই ছাত্রদের সমস্যার কথা ভুলে গেল? ভাই, সবাই তো মন্ত্রী হয় নাই, হয়েছে? সবাই কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইছে? পায় নাই। যারা আন্দোলন করেছে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে, তারা তো আবার পড়ার টেবিলে ফিরে আসছে একটা চাকরির জন্য। তাদের কথা আপনারা ভুলে গেছেন। রাষ্ট্রের কি এত গুরুত্বপূর্ণ বিষয়, কি এত গুরুত্বপূর্ণ এজেন্ডা, যেটা আপনাদেরকে আপনাদের এই ভাইদের কথাটা ভুলিয়ে দিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এই পিএসসি যদি সংস্কার না হয়, এই রাষ্ট্রের কি আসলে কোনোভাবে সংস্কার করা সম্ভব? না, সম্ভব না। সবার আগে এই পিএসসিকে সংস্কার করতে হবে, তারপরে রাষ্ট্রের সংস্কার। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টা মণ্ডলীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি আমাদের আন্দোলনের শক্তি টেস্ট করে দেখতেছেন? আপনারা যদি আমাদের আন্দোলনের শক্তি টেস্ট করে দেখতে চান যে কিরে কখন এরা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নামবে, যমুনা অভিমুখে লং মার্চ করবে, তারপরে আমরা দাবি মেনে নেব, এরকম চিন্তা ভাবনা আপনারা করবেন না প্লিজ। এই রক্তের উপরে, জীবনের উপর দিয়ে আপনারা সেখানে বসছেন, কিন্তু শেখ হাসিনার মতো চিন্তা ভাবনা যদি আপনাদের মাথায় চেপে বসে, শেখ হাসিনাকে যারা কুপরামর্শগুলো দিত, তারা যদি আপনাদের সেই কুপরামর্শ দেয়, তাহলে সেই কুপরামর্শ শুনলে কিন্তু আপনারা বিপদগ্রস্ত হবেন। ছাত্রদের শক্তিকে চ্যালেঞ্জ করবেন না। আমরা চাইলে কি করতে পারি আমরা দেখিয়ে দিয়েছি। সেই জায়গা থেকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে
রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, চাকরি প্রার্থী আছে, আমরা সবাইকে বলছি এই যে পিএসসি সংস্কারের দাবিগুলো, এগুলো আপনাদের আমাদের প্রাণের দাবি। যারা ক্যান্ডিডেট তারা বুঝতেছেন, যারা ক্যান্ডিডেট না তারা হয়তো এখনো বুঝতেছেন না। 2-4 বছর পরে আপনারাও কিন্তু বসবেন এই পরীক্ষার আসনে, তখন কিন্তু বুঝবেন এখানে কি শুভঙ্করের বাকি। তখন যখন দেখবেন যে দলীয় বিবেচনায় চাকরি হয়ে যাচ্ছে, আপনি ভালো পরীক্ষা দিয়েও চাকরিটা পাচ্ছেন না, তখন কিন্তু কান্নাকাটি করে আর লাভ হবে না। আমরা যেটা বুঝতেছি যে এই সময়ের ভিতরেই এই দাবি আদায় করার উত্তম সময়। এখন যদি এই দাবি আদায় করতে না পারি তাহলে কিন্তু পরে আর সেটা সম্ভব হবে কিনা আমরা জানি না। তাই সবাইকে বলবো, পিএসসি সংস্কারের যে যৌক্তিক দাবি, এই দাবিতে সবাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে কলেজে আন্দোলন গড়ে তুলুন। আর আমাদের যে লিফলেটে দাবি রয়েছে, এটা একদম চূড়ান্ত দাবি নয়। আমরা আপনাদের কাছে আরও আলোচনা, পর্যালোচনা আহ্বান করছি, আপনারা দেবেন। আমরা আরও সার্বজনীন করে তুলব এই দাবিগুলোকে, এবং এই আন্দোলনকে আমরা আরও শক্তিশালী করব। এই আন্দোলনকে আমরা আরও অংশগ্রহণমূলক করে তুলতে চাই। আর স্পষ্টভাবে বলে দিতে চাই, দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।